দীর্ঘ বন্ধের পর শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আনাগোনা, তাপপ্রবাহ বিবেচনায় নানা ব্যবস্থা, ক্ষতি পুষিয়ে নিতে তৎপর স্কুল কর্তৃপক্ষ। এভাবে বন্ধ থাকলে একদম সমস্যা হয়ে যাবে বাচ্চাদের। যদি অনলাইনে ক্লাসটা করতো বন্ধের মধ্যে তাহলে তো আর সিলেবাসে ঘাটতি হতো না। ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করলেন আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি ও কেন্দ্রীয় মিলনায়তন। ধর্ষণ যৌতুকের মামলা ফার্স্ট ট্র্যাকে শেষ করার নির্দেশনা, দ্রুত অভিযোগপত্র চায় মন্ত্রণালয়, বিচার না হলে অপরাধ নিয়ন্ত্রণ কঠিন বলছেন মন্ত্রী। কম সময়ের মধ্যেই কিছু 2-3টা ঘটনা ঘটে গেছে, এই ব্যাপারে আমরা উদ্বিগ্ন। আমরা এই যৌন হয়রানির বন্ধ করতে চাই। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের 2 কিলোমিটার এলাকা জুড়ে এখনো চলছে গতকাল দুপুরে লাগা আগুন। ফায়ার সার্ভিসের সাথে কাজে নেমেছে নৌবাহিনী, কোস্ট গার্ড। আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। তীব্র তাপপ্রবাহের কারণে জেলাভিত্তিক কয়েকদিন ধরে বন্ধের পর আজ থেকে খুলল সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ক্লাস শুরুর আগে অ্যাসেম্বলি বন্ধ, ক্লাসের বাইরের শিক্ষা কার্যক্রম থেকেও বিরত থাকতে হবে। স্কুলে ফিরতে পেরে খুশি ছাত্রছাত্রীরা, আর অভিভাবকরা বলছেন প্রতিষ্ঠান বন্ধ না রেখে অনলাইনে ক্লাস নেওয়া হলে আরও ভালো হতো। আবহাওয়া কিছুটা ভালো হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত সঠিক বলেও জানান তারা। আশা করছেন শিক্ষকদের আন্তরিকতা থাকলে পড়ালেখার ঘাটতি কাটিয়ে ওঠা সম্ভব। বন্ধের কারণে হওয়া ক্ষতি পুষিয়ে নিতে তৎপর শিক্ষকরাও। এদিকে প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে নানা পদক্ষেপ নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এখন গ্রীষ্মের সিজন, গরম থাকবেই, তবে পাশাপাশি একটু সাবধানতা অবলম্বন করে যতটুকু সম্ভব বাচ্চাদের লেখাপড়ার ব্যাপারটা একটু টিচার এবং গার্জিয়ান সবারই খেয়াল রাখা উচিত। যদি অনলাইনে ক্লাসটা করতো বন্ধের মধ্যে তাহলে তো আর সিলেবাসে ঘাটতি হতো না, সিলেবাসটা পুষে যেত। এখন ওয়েদার তো আগের মতো খারাপ নাই, এখন ঠিক আছে। বাচ্চারা অনেকদিন বাসায় থেকে থেকে তো বোরিং হয়ে গেছিল। স্কুল খুললো, আসলে ভালোই লাগতেছে এখন। আজকে তো ওয়েদারটা ভালো। সিলেবাসের কথা, সেই সিলেবাসটা কোথায়? হ্যাঁ, সিলেবাসটা দিলেও তো ছেলেমেয়েরা পড়ালেখা করতে পারে। দর্শক, রাজধানীর বাইরের খবরাখবর জানবো। চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী মামুনুর রশিদ অভি। দীর্ঘ বিরতির পর তো স্কুল খুললো, শিক্ষার্থী উপস্থিতির হার কেমন দেখছেন আপনি, এবং গরমের কথা বিবেচনায় রেখে কি ধরনের ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ? ইশরাত, শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু অনেক বেশি বলা যায়। আমরা দেখেছি কয়েকটি সকাল থেকে আসলে কয়েকটি বিশ্ববিদ্যালয় আমরা আসলে দেখেছি, সেখানে কিন্তু বেশ কিছু প্রতিষ্ঠানেই শিক্ষার্থীদের উপস্থিতি অনেক বেশি দেখা গেছে এবং তারা আসলে আসছেন। যে কয়েকদিন বন্ধ ছিল সেই বন্ধ কাটিয়ে গরমের যে দাবদাহ ছিল সেটি কারণে, যে স্কুল বন্ধ ছিল সেই কারণে কিন্তু তারা ক্লাস করতে পারেনি এবং আজকে থেকে যেহেতু ক্লাস শুরু সে কারণে কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন তারা সকলে আসছেন এবং আমরা অভিভাবকদের সাথে কথা বলছি। তারা যেটি বলছেন, এখন যেহেতু তাপমাত্রা কম সেক্ষেত্রে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষেত্রে একটু অসুবিধা কম হবে। এর আগে যে পরিমাণ গরম ছিল তাদের আসা যাওয়ার ক্ষেত্রে এবং ক্লাস করার ক্ষেত্রে অনেক বেশি তাদের সমস্যার সম্মুখীন হয়েছিল, অনেকে আসলে অসুস্থ হয়ে পড়েছিলেন এবং শিক্ষক যারা রয়েছেন তারাও কিন্তু শিক্ষার্থীদের জন্য সকল ধরনের ব্যবস্থা করেছেন। কেউ যদি অসুস্থ থেকে শুরু করে কেউ কোনো অসুবিধায় পড়েন, সমস্যার সম্মুখীন হন, সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে তাদের যে সেখান থেকে শিক্ষার্থীদেরকে তাৎক্ষণিক যে সেবা সেটি দেওয়ার জন্য কিন্তু প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে এরই মধ্যে আসলে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আমরা দেখেছি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো মূলত 10টার পর থেকে শুরু হয় সেই কয়েকটি প্রতিষ্ঠানে কিন্তু সকালবেলা অর্থাৎ 7টা 8টা থেকে ক্লাস শুরু করেছে, যেহেতু গরমের কারণে সেই বিষয়টি বিবেচনা করে কিন্তু শিক্ষার্থীদেরকে একেবারে মর্নিং ক্লাস করানো শুরু হয়েছে। সে কারণে কিন্তু আমরা বলতে পারি শিক্ষার্থীরাও এক প্রকার তারা বলছেন যে এটির মাধ্যমে কিন্তু অনেক বেশি ভালো হবে এবং অভিভাবক যারা রয়েছেন তারা বলছেন যে এর মাধ্যমে শিক্ষার্থীদের যে পরিমাণ লেখাপড়ার ঘাটতি ছিল সেটি কাটিয়ে ওঠা সম্ভব এবং শিক্ষকরা যারা রয়েছেন তারা কিন্তু খুবই আপ্রাণভাবে চেষ্টা করছেন শিক্ষার্থীদেরকে যাতে কোনো ধরনের অসুবিধা পড়তে না হয়। পরীক্ষা যেহেতু সামনে সে কারণেই তাদেরকে আসলে ফলপ্রসূভাবে পড়ালেখা করার জন্য তারাও আসলে সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করছেন। অভি, আপনাকে অনেক ধন্যবাদ।
ঢাকা সেনানিবাসে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি ও সেনা প্রাঙ্গণে কেন্দ্রীয় মিলনায়তনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকা সেনানিবাসে প্যাথোলজি ভবনের উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী প্যাথোলজি ভবন ঘুরে দেখেন। এ সময় তার সাথে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। প্যাথোলজি কার্যক্রমের বিষয়ে শেখ হাসিনাকে অবহিত করেন সেনাপ্রধান SM শফিউদ্দিন আহমেদ। নতুন এই প্যাথোলজি ল্যাবের উদ্বোধন শেষে সকাল 10:30টায় প্রধানমন্ত্রী আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণের উদ্বোধন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধর্ষণ, যৌন নিপীড়ন ও যৌতুকের ঘটনায় সারা দেশে দীর্ঘদিন ধরে বিচারাধীন 98,175টি মামলা। এসব মামলাকে ফাস্ট ট্র্যাক হিসেবে বিবেচনায় নিয়ে দ্রুত বিচার কাজ শেষ করার নির্দেশনা দিয়েছে আইন মন্ত্রণালয়। এক্ষেত্রে পুলিশের হাতে তদন্তে থাকা মামলার অভিযোগপত্র দ্রুত চায় মন্ত্রণালয়। আইনমন্ত্রী জানিয়েছেন, দ্রুত বিচার না হলে অপরাধ থামানো কঠিন। আলমগীর স্বপনের রিপোর্টে। সহপাঠী ও সহকারী প্রক্টরের বিরুদ্ধে যৌন হয়রানি ও নিপীড়নের অভিযোগ জানিয়ে আত্মহত্যা করেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অবন্তিকা। দোষীরা এখন কারাগারে। এই ঘটনার পর আত্মহত্যা ও যৌন নিপীড়নের চাপা পড়ে থাকা কিছু ঘটনাও বেরিয়ে আসে। যৌন হয়রানির জন্য আমি যে অভিযোগ করেছিলাম সেটার 2 বছর ওভার হয়ে গিয়েছে। শুধু বিশ্ববিদ্যালয় নয়, সারা দেশেই প্রতিনিয়ত ঘটছে ধর্ষণ সহ নারী নির্যাতনের নানা ঘটনা। হচ্ছে মামলা, কিন্তু বিচার হচ্ছে কতগুলোর। আইন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সারা দেশে 46,686টি ধর্ষণ মামলার মধ্যে নিষ্পত্তি হয়েছে 8,127টি, আর বিচারাধীন রয়েছে এর 4 গুণ বেশি 36,969টি। একইভাবে ধর্ষণের কারণে দায়ের হওয়া 925টি হত্যা মামলাও ঝুলে আছে আদালতে। অন্যদিকে যৌতুকের ঘটনায় দায়ের হওয়া 84,230টি মামলার মধ্যে 58,620টি মামলা এখনও বিচারাধীন। তবে নিষ্পত্তি হয়েছে 2,099টি হত্যা মামলার অর্ধেকেরও বেশি। আইনমন্ত্রী বলছেন, যৌন নিপীড়ন ও ধর্ষণের সাম্প্রতিক কিছু ঘটনায় উদ্বিগ্ন সরকার। কম সময়ের মধ্যেই কিছু 2-3টা ঘটনা ঘটে গেছে। এই ব্যাপারে আমরা উদ্বিগ্ন। আমরা এই যৌন হয়রানির বন্ধ করতে চাই। যদি মামলাটা দ্রুত নিষ্পত্তি করি এবং দৃষ্টান্তমূলক সাজা যদি এদেরকে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে এটা একটা মেসেজ যাবে, যেখানে সরকার এই ব্যাপারে খুব কঠোর। ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনা কমাতে বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তিতে নির্দেশনা দিয়েছে আইন মন্ত্রণালয়। আমি নির্দেশ দিয়েছি যে এই পর্যন্ত যেই যৌন হয়রানির ঘটনাগুলি ঘটেছে, সেই যৌন হয়রানির ঘটনাগুলি কি অবস্থায় আছে। প্রথমে হচ্ছে যেগুলি অভিযোগপত্র স্টেজে আছে, যদি অভিযোগপত্র দিয়ে দেওয়া হয় তাহলে কোর্টে আমরা সেটাকে ফাস্ট ট্র্যাক করে বিচার কার্য শুরু করে দিই। বিচারের বাইরে অনেক মামলা পুলিশ তদন্ত করছে। এসব মামলার অভিযোগপত্র দ্রুত দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ বিভাগকে জানাবেন আইনমন্ত্রী। যেগুলি আপনার এখনো অভিযোগপত্র দেওয়া হয় নাই, আমরা সেই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ বিভাগের সাথে কথা বলবো। যারা এটা তদন্ত করছেন তাদেরকে অনুরোধ করব যে তদন্তটা যেন ত্বরিত শেষ করে। আইনমন্ত্রী বলছেন, ধর্ষণ, যৌন নিপীড়ন ও নারী নির্যাতনের ঘটনায় শাস্তির ক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। বিশ্ব ঐতিহ্যের সুন্দরবনে শনিবার দুপুরে লাগা আগুন এখনো জ্বলছে। পুড়ছে চাঁদপাই রেঞ্জের আমর বুনিয়ার প্রায় 2 কিলোমিটার এলাকা। আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী এবং কোস্টগার্ড। 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমর বুনিয়া বিস্তীর্ণ এলাকা জুড়ে জ্বলছে আগুন। ধোঁয়ায় ঢাকা পড়ছে বিশ্ব ঐতিহ্য। বন বিভাগের তথ্য মতে শনিবার দুপুর নাগাদ আগুনের সূত্রপাত। এরপর সময় যত গড়িয়েছে তা আরও বেড়ে যায়। স্থানীয়দের সাথে নিয়ে বন বিভাগ প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে, পরে ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দেয় সেনাবাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ড। 3:45 জানতে পারি, চেয়ারম্যান সাহেব আমাকে ফোন দেন যে আগুন লেগেছে। আমি তৎক্ষণাৎ জেলা প্রশাসক মহোদয়কে জানাই যে এরকম আগুনের স্প্রেড বিস্তৃতি বেশি। আমর বুনিয়া এলাকাটিতে বাঘ, হরিণ সহ বন্য প্রাণীদের আনাগোনা।
সেখানে কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত নয় বন বিভাগ। গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। বুঝতে পারছি না এখনো এটার সূত্রপাত কোথা থেকে হয়েছে। আগে আমাদের এখন প্রথম দায়িত্ব হবে আগুনটা নিয়ন্ত্রণে আনা, আগুনটা নির্বাপন করা। মোরেলগঞ্জের জিউধরা বাজারের দক্ষিণ পশ্চিমে আমরবুনিয়া। ভোলা নদী পার হলেই সুন্দরবন। আগুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে। প্রায় 2 কিলোমিটার এরও কম বা বেশি হতে পারে আগুন জ্বলছে। হরিণ, শুকর, বানরের অনেক ক্ষতি হয়েছে। লিবে যায়, তারপর আবার জলে মাটির নিচ থেকে জ্বলে। অগ্নিকাণ্ডে বনাঞ্চলের ব্যাপক ক্ষতির শঙ্কা বন বিভাগের। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। খাগড়াছড়িতে বজ্রাঘাতে মা ছেলে সহ 3 জনের মৃত্যু হয়েছে। ভোররাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টির সাথে ছিল বজ্রপাত। এ সময় দীঘিনালার গোরস্থান পাড়ার বজ্রপাতে আগুন ধরে যায় একটি বসত ঘরে। সে সময় 2 সন্তান সহ ঘুমিয়েছিলেন হাসিনা বেগম। পুড়ে মারা যান মা ও তার 5 বছরের সন্তান হানিফ। প্রাণে বেঁচে যায় বড় ছেলে হাফিজ। পরে ফায়ার সার্ভিস মরদেহ 2টি উদ্ধার করে। এছাড়া রামগড়ে বজ্রাঘাতে একজনের প্রাণ গেছে। নামাজ পড়তে বাইরেছি তো ঠাড়া পড়ছে, ঠাড়া পড়ার সাথে সাথে আইসি ধরে দেখি ঘরে আগুন। আগুনটা এমনভাবে ধরছে, দাউ দাউ করে হয়তো ধরে গেছে, পুরো করে একসাথে ধরে গেছে। অবৈধ গাড়ির বিরুদ্ধে অভিযান নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে চলছে ব্রিফিং। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। ওই ধারা অনুযায়ী আমরা এর ব্যবস্থা গ্রহণ করছি। না, সেটি তো অবশ্যই। আমি প্রায় আরো 8-10 দিন আগে তাপদাহ শুরুর দিকে আমি বেশ কয়েকটি গণমাধ্যমে বলেছিলাম যে আমরা আমাদের এই ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের যে জনবল কাজ করছে তাদের ব্যাপকভাবে ব্রিফিং করছি এবং মাঠ পর্যায়ে সকল সিনিয়র কর্মকর্তা যারা সুপারভাইজিং স্টেটাসে কাজ করে তারা সকলেই কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত মাঠ পর্যায়ে উপস্থিত থেকে সরেজমিনে আমরা বিষয়গুলি তদারকি করছি। এবং এখানে যদিও আপনারা জানেন যে এই তীব্র তাপদাহর সবথেকে বেশি ভুক্তভোগী এই ট্রাফিক বিভাগের সদস্যরাই, তারপরেও আমরা কিন্তু এই কষ্টটি মাথায় রেখেই মেনে নিয়েই, কারণ আমরা আসলে আপনারা জানেন যে পুলিশ বাহিনী একটি জনবান্ধব বাহিনী এবং মানুষের কল্যাণের জন্যই আমরা এই পরিশ্রমগুলো করে থাকি। অবৈধ গাড়ির বিরুদ্ধে অভিযান নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিং চলছিল। আমরা সরাসরি ছিলাম সেখানে। আজ থেকে 7 মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে রাত 12টা থেকে রাত 3টা পর্যন্ত বন্ধ থাকবে। এই 3 দিন মধ্যরাতে 3 ঘন্টার জন্য ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে, এমনটাই জানিয়েছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ। রানওয়ের রক্ষণাবেক্ষণ সহ বেশ কিছু কাজ চলছে। মার্কিং করা, বৈদ্যুতিক ও রক্ষণাবেক্ষণের কিছু কাজ করা হবে বলেও জানানো হয়েছে। এয়ারপোর্ট সূত্র জানায় এই 3 ঘন্টায় বিমানবন্দরে নিয়মিতভাবে সৌদি এয়ারলাইন্স, মালয়েশিয়ান এয়ারওয়েজ, থাই এয়ারওয়েজ, কুয়েত এয়ারওয়েজ, কাতার এয়ারওয়েজ ও ক্যাথে প্যাসিফিকের ফ্লাইট থাকে। তাদের এই 3 দিন ফ্লাইটের সময় সমন্বয় করতে বলা হয়েছে। 2023 সালে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত রানওয়ের সেন্ট্রাল লাইনে লাইট স্থাপন করতে 5 ঘন্টা করে বন্ধ রাখা হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওই রানওয়ে। উদ্বোধনের পর প্রথম দিন নির্ধারিত সময়ে ছেড়ে রাজবাড়ী থেকে ঢাকা পৌঁছেছে নতুন কমিউটার ট্রেন চন্দনা। ভোর 5টায় রাজবাড়ী থেকে ট্রেনটি ছাড়ে, ভাঙ্গা স্টেশনে দেয় 1 ঘন্টার যাত্রা বিরতি। পরে সেখান থেকে শিবচর স্টেশন, পদ্মা সেতু ও মাওয়া স্টেশন হয়ে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছায় ট্রেনটি। ট্রেনটির ভাড়া শিবচর থেকে ঢাকার কমলাপুর পর্যন্ত 205 টাকা, ভাঙ্গা থেকে ভাড়া 225 টাকা। সন্ধ্যা 6টায় পুনরায় রাজবাড়ী স্টেশনে পৌঁছাবে ট্রেনটি। এটি চালু হওয়ায় কর্মজীবী ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন। এর আগে গতকাল জাতীয় সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী ট্রেনটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম উপস্থিত ছিলেন। ভাঙ্গা কমিউটার ট্রেনটি
আজকে হতে বাণিজ্যিকভাবে চলাচল শুরু হয়েছে। ট্রেনটি সঠিক সময়ে ভাঙ্গা স্টেশন ছেড়ে আসার পর সঠিক সময় শিবচর স্টেশনে পৌঁছেছে এবং সঠিক সময় শিবচর স্টেশন হতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। অবকাঠামোর সংকট, জনবল ঘাটতি সহ নানা সমস্যায় জর্জরিত পাবনার 250 শয্যার জেনারেল হাসপাতাল। ওয়ার্ডের মেঝের পাশাপাশি বারান্দায় রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। সেবা নিতে গিয়ে ভোগান্তি পোহাচ্ছেন রোগী ও স্বজনরা। চাপ সামাল দিতে হিমশিম অবস্থা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। হাসপাতালের বহির্বিভাগের করিডরে কোথাও যেন পা ফেলারও জায়গা নেই। তীব্র গরমে রোগী আর স্বজনদের ত্রাহি অবস্থা। জেলার সাধারণ মানুষের চিকিৎসা সেবার প্রধান ভরসাস্থল পাবনা জেনারেল হাসপাতালে বহির্বিভাগে প্রতিদিনের চিত্র এমনই। দীর্ঘ অপেক্ষার সময়টাই রোগী ও স্বজনদের বসার জন্য নেই পাবনা জেনারেল হাসপাতালে বহির্বিভাগে প্রতিদিনের চিত্র এমনই। দীর্ঘ অপেক্ষার সময়টাই রোগী ও স্বজনদের বসার জন্য নেই পর্যাপ্ত ব্যবস্থাও। বহির্বিভাগের মতো রোগীর চাপ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডেও। শয্যা সংকটে মেঝের পাশাপাশি বারান্দাতেও ঠাঁই হয়েছে অনেকের। ফলে ভোগান্তির শেষ নেই রোগী ও তাদের স্বজনদের। আমি রোগী নিয়ে আসছি, বেড পাচ্ছি না, বারান্দায় বসে থাকে, রক্ত দেওয়া লাগতেছে, বেড তো পাচ্ছি না, যাওয়া আসা করাও খুব ঝামেলা হচ্ছে। সব নিচে বসে আছে, নিচে বিছানা পেরে আছে। এক একটা বেডে 2-3টা করে রোগী থাকতেছে, কারণ সে পরিবেশটা নাই এখানে যে রোগী সেভাবে স্বাচ্ছন্দ্যবোধভাবে থাকবে। নোংরা পরিবেশ আর বিনামূল্যের ওষুধ সংকটের অভিযোগও আছে সরকারি এই হাসপাতালে। আমরা কোনো সাপ্লাই ওষুধ পাচ্ছি না, সাপ্লাই ওষুধই নেই। আমরা 7 দিন ছিলাম, আমরা একটাও পাইনি সাপ্লাই ওষুধ। বাথরুমে যা দেখি যে টয়লেটে পানিই নেই, তো তাহলে কি অবস্থা? আর বাথরুমে যাওয়ার মতো কোনো পরিবেশই নেই, চারিদিকে নোংরা গন্ধ। আর এক বেডে তো মনে করেন যে 2-3টা করে বাচ্চা, নার্সদের ডাকলেও সিনিয়রদের নার্সদের ডাকলেও আর আসে না। পাবনা সদর হাসপাতাল 120 শয্যা থেকে 250 শয্যায় উন্নীত হয় 2005 সালে। রোগী চাপ বাড়লেও বাড়েনি অবকাঠামো। জনবল কাঠামোর 344টি পদের মধ্যে 11 জন চিকিৎসক সহ মোট 41টি পদ শূন্য। নানামুখী সংকটে রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে বলছেন হাসপাতালের সহকারী পরিচালক। ভবনগুলো বেশ পুরনো হওয়াতে এগুলার ভার্টিক্যাল এক্সটেনশন করার কোনো সুযোগ নাই। তার ফলে যে ঊর্ধ্বমুখী অপারেশন না হওয়াতে নতুন করে যদি কোনো ভবন তৈরি করা হয় আমাদের এই ক্যাম্পাসে অবশ্য অনেক জায়গা, ফাঁকা জায়গা অনেক আছে। বিশেষ করে আউটডোরের জন্য যদি আমাদের জন্য একটা ভবন তৈরি করা হয় তাহলে আসলে আমাদের অনেকখানি এই রোগীদের চাপ কমে যায়, আমাদের সেবাদানটা একটু আরো উন্নত করতে পারবো। পাবনা সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গড়ে 600-র মতো রোগী ভর্তি থাকে, আর বহির্বিভাগে প্রতিদিন সেবা নেন 1000 থেকে 1200 জন। জাহিদ হাসান, যমুনা নিউজ। জনবল সংকট কাটাতে 2022 সালে আউটসোর্সিং এর মাধ্যমে জনবল নিয়োগ দেয় বরিশাল পানি উন্নয়ন বোর্ড। তাদেরই একজন গাড়ি চালক তুহিন মল্লিক। প্রতি মাসে চেকের মাধ্যমে বেতন তোলেন তিনি, অথচ গাড়ি চালান মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়কের। সেই নেতা এখন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, তাই তুহিনেরও বেশ ব্যস্ততা। সব জেনেও নির্বাহী প্রকৌশলী সাফাই গাইলেন গাড়ি চালকের পক্ষে। 2018 সাল থেকে নিশান ব্র্যান্ডের গাড়িটি ব্যবহার করছেন বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হক খান মামুন। শুরু থেকেই গাড়িটি চালান নগরীর বিল্লাবাড়ি এলাকার বাসিন্দা তুহিন মল্লিক। তার দাবি, খান মামুনের ব্যক্তিগত গাড়ি চালক হিসেবে চাকরি করছেন 10 বছর ধরে। আমার এই চাকরি করি আর এখানে 10 বছর এর মতো লোক আমি দেখিনি। হ্যাঁ, বেতন ঠিকভাবে পান? ইনশাআল্লাহ। শুধু বেতন না, এভরিথিং আমার সব সমস্যা, যেখানে আমার পারিবারিক সমস্যা, এভরিথিং সবকিছুই দেখে। অথচ পানি উন্নয়ন বোর্ডের আউটসোর্সিং ড্রাইভার হিসেবে তুহিন প্রতি মাসে বেতন বাবদ তুলে নিচ্ছেন 17,610 টাকা। প্রশ্ন ছিল, খান মামুনের ব্যক্তিগত গাড়ি চালক হয়েও কিভাবে সরকারি প্রতিষ্ঠান থেকে বেতন পাচ্ছেন তিনি। ওখানে আমি প্রতিদিনই হাজিরা দেওয়া লাগে, আমার হাজিরা দিয়ে তারপর আসি। ওখানে এখন পর্যন্ত আমার নামে গাড়ি বরাদ্দ হয় নাই। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের যান্ত্রিক শাখার নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে হাজির হয়ে জানতে চাই এসব অনিয়মের বিষয়ে। নির্বাহী প্রকৌশলী সাফাই গাইলেন গাড়ি চালক তুহিনের পক্ষেই। একজন আমার গাড়ি সার্বক্ষণিক চালাচ্ছে, আরেকজনকে আমরা পাম্প হাউস প্লাস ওই সিচুয়েশনে আমরা যে ড্রাইভিং কাজে, যে সাইডে যাওয়া সেই কাজে ব্যবহার করি। যখন সাইড যাওয়ার প্রয়োজন হয় তখন তাদেরকে করা হইতেছে।
এবং রেগুলার সে অফিসে আসতেছে। গাড়ি চালক তুহিন বলছেন, দৈনিক হাজিরা খাতায় স্বাক্ষর দেয়া ছাড়া অন্য কোনো কাজ নেই তার। অথচ নির্বাহী প্রকৌশলীর দাবি, গাড়ি চালানো ছাড়াও পাম্প হাউসে দায়িত্ব পালন করেন তুহিন। অর্থাৎ পানি উন্নয়ন বোর্ডে শস্যের মধ্যে ভূতের বসবাস। সুশাসনের জন্য নাগরিক সুজন বলছে, এটি দুর্নীতির পাশাপাশি রাষ্ট্রীয় অর্থের অপচয়। এক ধরনের দুর্নীতি, অথবা আমরা যদি আরও পরিষ্কারভাবে বলি, সরকারের অর্থের মানে অপচয়, জনগণের যে ট্যাক্সের পয়সা সেটার অপচয় করা হচ্ছে, যা সরাসরি দুর্নীতিকে অ্যাড্রেস করতেছে। এ ব্যাপারে জানতে মাহমুদুল হক খান মামুনের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি তাতে সাড়া দেননি। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। ইউক্রেনের খার্কিভে একদিনে 2 দফা হামলা চালিয়েছে রাশিয়া। টার্গেট করা হয় একটি শিল্প এলাকা। স্থানীয় প্রশাসন জানিয়েছে, শনিবার ভোরে প্রথম দফা মিসাইল ছোড়ে মস্কো বাহিনী। অগ্নিকাণ্ডের শিকার হয় একটি বাণিজ্যিক ভবন। আহত হয় নারী ও শিশুসহ কমপক্ষে 6 জন। পাল্টা হামলার দাবি করেছে ইউক্রেন। দোনেৎস্কে রাশিয়ার সুখয় 25 ফাইটার জেট ধ্বংসের কথা জানিয়েছে প্রেসিডেন্ট। শনিবার ভলোদিমির জেলেনস্কি বলেন, খার্কিভ ও নিপ্রো শহরে 13টি শহীদ ড্রোন ভূপাতিত করেছে কিয়েভ সেনারা। রাশিয়া 8টি মিসাইল এবং প্রায় 70টি গাইডেড বম্ব ছুড়েছে, এমন দাবি তার। ইউক্রেনে অভিযান শুরুর পর থেকেই নিয়মিত টার্গেট হয়েছে খার্কিভ। সম্প্রতি আবার হামলা বেড়েছে অঞ্চলটিতে। পশ্চিম তীরে তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি সেনারা। শনিবার রাতভর সাঁড়াশি অভিযান চালানো হয় তুলকারেমে। এতে কমপক্ষে 5 ফিলিস্তিনির প্রাণ গেছে। রোববার বার্তা সংস্থা রয়টার্স জানায় এমন তথ্য। অভিযান চালানো হয় দেইর আল ঘুসুম সহ বেশ কয়েকটি শহরেও। চলে ব্যাপক ধরপাকড়। হামলা চালানো হয় স্থানীয়দের বাড়িঘরে। ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি আবাসিক ভবনও। ইসরায়েলি বাহিনীর ভাষ্যে জঙ্গি বিরোধী অভিযানে মৃত্যু হয়েছে ওই 5 ফিলিস্তিনির। দাবি, সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিলেন তারা। 7 অক্টোবর হামাসের অভিযানের পর ইসরায়েলি নৃশংসতার মূল টার্গেট গাজা হলেও পশ্চিম তীরে প্রতিনিয়ত চলছে বর্বরতা। সন্ত্রাসবাদ নির্মূলের অজুহাতে প্রায় প্রতিদিনই চলে অভিযান, ধরপাকড়। যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে এ পর্যন্ত মৃত্যু হয়েছে 4.5 শতাধিক ফিলিস্তিনির। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরায়েলের রাজধানী তেল আবিব। রোববার স্থানীয় সময় রাতে রাস্তায় নামে প্রায় 35,000 ইসরায়েলি। দাবি, অবিলম্বে ফিরিয়ে আনতে হবে হামাসের কাছে আটক জিম্মিদের। নেতানিয়াহু বিরোধী স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ। বিক্ষোভকারীদের অভিযোগ, ক্ষমতায় থাকতে ইচ্ছাকৃতভাবে যুদ্ধের পরিধি বাড়াচ্ছেন নেতানিয়াহু। হামাসের কাছে জিম্মিদের জীবনের চেয়ে নিজের রাজনৈতিক স্বার্থকেই বড় করে দেখছেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুকে পুরোপুরি ব্যর্থ বলে আখ্যা দেন বিক্ষোভকারীরা। ব্যর্থতা স্বীকার করে শিগগিরই গদি ছাড়ার দাবি জানান তারা। 7 অক্টোবরের অভিযানের পর থেকে জিম্মি মুক্তির দাবিতে নিয়মিতই বিক্ষোভ করে আসছে ইসরায়েলিরা। দর্শক, এই ছিল যমুনা নিউজ।